2050 conference this morning. Sort of, in most of the cases, we will use Bengali as the main language of the deliberation. However, in cases we are also allowed, and you are also welcome to use English as the other language. Let me invite our distinguished guests on the dais. Let me invite our chair of the session, Mr. Sabir Hussain Chaudhary, MP, Honorable MP Mr. Hasanul Haq Inu, and then Dr. Kaji Kholiquzzaman Ahmad, our guest of honor. And of course, today we have also another guest of honor who will join us, with Anvi Shakil Joy MP. Yeah, so please welcome and invite, and I can request our guests, distinguished guests and chair, please to have your seat on the dais, please. সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অংশগ্রহণকারীবৃন্দ, আমরা যে কনফারেন্সে আপনারা দেখছেন যে বাংলাদেশ এনার্জি প্রসপারিটি, আপনারা ইতিমধ্যে দেখেছেন, শুনেছেন আমাদের যে ভিডিও প্রেজেন্টেশনটা ছিল, এবং আপনারা জানেন অনেকে যে বাংলাদেশ আসলে এই এনার্জিতে একটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আমরা দেখি যে যদি এটা উৎপাদনের জায়গা থেকে দেখি, অথবা যদি আমরা সিকিউরিটির জায়গা থেকে দেখি, সেই জায়গাতে বাংলাদেশ একটা আমাদের অর্জন অনেকটা। সেই অর্জনগুলোকে এখন বাকি জায়গাতে, অর্থাৎ আমরা যদি ভাবি যে বাংলাদেশ বর্তমান যে এনার্জি মিক্স আছে সেটাকে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, যেমন ধরা যাক আমরা 2041 সালের মধ্যে আমাদের সরকারি যে পরিকল্পনা আছে সেখান থেকে আমরা 40% আমরা রিনিউয়েবল এনার্জিতে রূপান্তরিত হতে চাই। আমরা যদি মুজিব প্রসপারিটি প্ল্যান দেখি, সেখানেও আরো ধাপে ধাপে আমরা একদম শতভাগ রিনিউয়েবল এনার্জিতে যাওয়ার একটা পরিকল্পনা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। তো এইরকম পরিস্থিতিতে এই যে যাত্রা, এই যাত্রাটা খুব সহজ না, এবং এই যাত্রার যে মূল গন্তব্য, সেই গন্তব্যটি হচ্ছে যে সকলের জন্য ন্যায্য, সকলের ইকুইটেবল, অর্থাৎ যার যেখানে প্রয়োজন, যে সমাজের যে মানুষ, যে অঞ্চলের মানুষ, উৎপাদনের যে ক্ষেত্রগুলো যারা পিছিয়ে আছে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় আমরা যেন জ্বালানি দিতে পারি, এবং যে জ্বালানিটি আমাদের পরিবেশের জন্য সহায়ক, আমাদের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সেই সমস্যাগুলো মোকাবিলাতে আমাদের জন্য সহায়ক হয়, আমাদের দারিদ্র্য বিমোচনে, আমাদের সমাজের অসাম্য বিমোচনে এই জ্বালানি যেন আমরা কাজে লাগাতে পারি। এইরকম একটি আকাঙ্ক্ষা থেকে আমরা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছি। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা শুরু করতে যাচ্ছি। আমরা একেবারে শুরুতে আমি আহ্বান করব আমাদের হাসান মেহেদি, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট, যিনি মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে এই কনফারেন্সের মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে আজকে কনফারেন্সের উদ্দেশ্য এবং বাকি দিনের কর্মসূচি, বাকি 2 দিনের কর্মসূচির একটা লেআউট উপস্থাপন করবে। প্লিজ হাসান মেহেদি। অনেক ধন্যবাদ। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং একই সঙ্গে এই আয়োজনের প্রোগ্রাম হেডার জনাব সাবের হোসেন চৌধুরী, আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার জনাব একই সঙ্গে এই কনফারেন্সের প্রোগ্রাম হেডার, আজকে গেস্ট অফ অনার হিসেবে আছেন হামিদুজ্জামান স্যার। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ, এখানে যারা আছেন, যারা তরুণরা এসেছেন, যারা বিভিন্ন রিনিউয়েবল এনার্জি প্রমোটিং কোম্পানি থেকে এসেছেন, যারা আইপিও থেকে এসেছেন, যারা ব্যাংকিং সেক্টর থেকে এসেছেন, যারা সিভিল স্টাডি থেকে এসেছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর পেছনে কতগুলো উদ্যোগ নিতে হয়েছিল, তখন সেই উদ্যোগের কিছু মূল্যও ছিল, সেই মূল্য আমাদেরকে শোধ করতে হয়েছে। প্রায় $9 বিলিয়ন গত 10 বছরে আমাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে ফসিল ফুয়েল পাওয়ার সেক্টর। এই ফসিল ফুয়েলে যখন আমরা গুরুত্ব দিতে যখন জরুরি অবস্থা ছিল, তখন আমরা ব্যবস্থা নিয়েছি। তো দীর্ঘমেয়াদে যখন আমরা এটার উপরে গুরুত্ব দিয়েছি, তখন এটা আমাদের পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে, আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে, এবং একই সঙ্গে আমাদের নাগরিক অধিকার এবং তথ্য অধিকারের উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বর্তমান সরকার আগামীর দিকে তাকানোর জন্য, আগামী 2050 সালের দিকে তাকানোর জন্য একটি অসাধারণ পরিকল্পনা প্রণয়ন করেছে, সেটির নাম দেওয়া হয়েছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। এই প্ল্যান 2021 সালের সেপ্টেম্বরে গ্রহণ করা হয় এবং
2023 সালের ফেব্রুয়ারিতে আমাদের মন্ত্রী পরিষদ এটা অনুমোদন পায়। প্ল্যান অনুসারে আমরা 2030 সালের মধ্যে 30%, 2040 সালের 41 সালের মধ্যে 40% এবং 2050 সালের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশে নিশ্চিত করব। এই পরিকল্পনা প্রণয়নের মাঝেই জাপানের প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় বাংলাদেশের জন্য একটি সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বা ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান আইপিএমপি তৈরি করা হয়েছে। আইপিএমপি আইইজে বলে একটা প্রতিষ্ঠান, জাপানি প্রতিষ্ঠান, তারা তৈরি করছে। সেখানে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রক্রিয়াটি আছে, সেই প্রক্রিয়ার কয়েকটি গুরুতর সমালোচনা রয়েছে। প্রথমত হলো এখানে দেশীয় যে বিশেষজ্ঞ তাদের একদম অংশগ্রহণ নেই। দ্বিতীয়ত আমাদের এখানে আঞ্চলিক এবং বিভিন্ন ধরনের যে ব্যবহারকারী, বিদ্যুৎ ব্যবহারকারী কিংবা জ্বালানি ব্যবহারকারী, তাদের সঙ্গে কোনো কনসালটেশন হয়নি। তৃতীয়ত আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এবং অন্যান্য যে আমাদের পরিকল্পনা আছে, এমনকি আমাদের যে এনডিসি আছে, জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটি আমাদের অঙ্গীকারপত্র, সেই অঙ্গীকারপত্রের সাথে এটা সাংঘর্ষিক। এই অবস্থায় দাঁড়িয়ে এখন সরকার আবার আমাদের গত 2008 সালে যে জাতীয় আমরা নবায়নযোগ্য জ্বালানি পলিসি তৈরি করেছিলাম, সেই পলিসিকে আবার আপডেট করা হচ্ছে বর্তমান পরিস্থিতির আলোকে। এই সব জায়গা থেকে আমাদের মধ্যে তিনটি জিনিস অভাব পরিলক্ষিত হয়েছে। প্রথম অভাব ছিল সকল পক্ষের সঙ্গে আলোচনাটা করা, সেটি করা হয়। দ্বিতীয়ত দেশীয় বাংলাদেশকে কেন্দ্রে রেখে সমস্ত পরিকল্পনাটা করা, সেটি হয়নি। কেন্দ্র হয়ে গেছে অন্য কোনো দেশ, যেখান থেকে এই কনসালটেন্সি ফার্মগুলো কাজ করছে। এবং 3 নম্বর হলো যে এখানে সমস্ত পলিসিতে হারমোনাইজড ওয়েতে একটা বলে যাবে, সেটির সাথে অনেক জায়গায় বিচ্যুতি আছে। তো সেই তিনটে সমস্যাকে সামনে রেখে আমরা তিনটে উদ্দেশ্য ঠিক করেছি। একটা হলো যে আমরা এই 3 দিনে সকলের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবো, যেখানে সব পক্ষ কথা বলতে পারে। 2 নম্বর, আমরা সবাই মিলে চেষ্টা করব যে সবার মতামতকে গ্রহণ করে একটি ঘোষণা তৈরি করতে, যেখানে সবার মতামত আছে। এবং 3 নম্বর, আমরা আইপিএমপি এবং আগামী যে নবায়নযোগ্য জ্বালানি নীতি হচ্ছে, সেই নীতিতে কি থাকতে পারে তার একটি বিকল্প পজিশন পেপার তৈরি করবো, যেটা আমাদের দিকে আমরা সবাই মিলে দাবি করছি যে এই পজিশন পেপারটা বাস্তবায়ন করব। এই লক্ষ্যে আমরা 3 দিন একসঙ্গে হয়েছি। আমরা 5টি থিমেটিক এরিয়ায় আলাপ করব: হারমোনাইজড ন্যাশনাল প্ল্যানস ফর এনার্জি অ্যান্ড পাওয়ার, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টস, bilateral and multilateral cooperation, energy mix and just transition, এবং environmental and social issues। এই 5টি থিমেটিক এরিয়ার মধ্যে আমরা আজকে বিকেলে একটি প্লেনারি সেশন করব। কালকে 6টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে এবং সবশেষ দিন সকালে একটি প্লেনারি সেশন এবং বিকেলে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে আমরা সকল পক্ষের মতামত অনুসারে একটি ঘোষণাপত্র উপস্থাপন করব। আপনাদের সবাইকে এই 3 দিনের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমার দায়িত্ব হলো আপনাদেরকে উদ্দেশ্যগুলো বলা, সেটি বললাম। ধন্যবাদ সবাইকে। Thank you, Mehdi, for laying out these proceedings of the day and the plan of the conference. At this stage, I would like to invite our one of the guests of honor, Mr. Tanvir Shakir Joy, Honorable MP, and he will join us with over Zoom. Please, it's over to you. Good morning, distinguished guests, ladies and gentlemen. It is my great pleasure and honor to welcome you all to the Conference on Bangladesh Energy Prosperity 2050. Now, this conference is organized by Bangladesh Working Group on External Debts, BWGD, Climate Parliament Bangladesh, and the Earth Society in collaboration with our valuable co-organizers. We are delighted to have you here with us for this important and timely event. And Chairperson of Climate Parliament, I personally greet you all and thank you all for being here. And this is a very important initiative that had been taken by all of our partners.
Now, the purpose of this conference is to create a platform for dialogue and exchange of ideas among policymakers, public agencies, energy experts, infrastructure developers, renewable energy promoters, financial institutions, academia, civil society, youths, and local communities on the current and future and opportunities of Bangladesh energy sector. We hope this conference will foster constructive discussions and collaboration that will contribute to the sustainable development of Bangladesh energy and power sector. As you know, that Bangladesh has made remarkable progress under the leadership of Honorable Prime Minister Sheikh Hasina in the energy and power sector in the last decade by ensuring 100% electricity coverage, especially into the remote areas, like in my area, chor areas where cable had been taken, under river cable had been used to given electricity to those real areas. And at the same time, raising domestic gas production, increasing per capita electricity consumption, initiating regional energy connectivity. I want to just like to emphasize on this area of regional energy connectivity. As Bangladesh Climate Parliament Bangladesh chapter, we had been working with Member of Parliament across the globe for promoting regional cooperation, especially in the field of renewable energy. And we had also had several discussions and also, acquired knowledge about best practices in the regions of Sub-Saharan Africa and also in Europe, where regional cooperation regarding renewable energy had, made some tremendous progress. And we are trying to foster a collaboration between Bangladesh, India, Nepal and Bhutan. That is the BBIN group, where we can actually exchange renewable energy among ourselves so that we can have a better green transition. Now, Bangladesh Prime Minister has also announced a visionary target of renewables in the energy mix by 2041. And as you know, that she scrapped 10 approved coal power plants. And this is very important because it worth almost, I think, $12 billion. And these are very significant steps towards a green transition. But at the same time, Bangladesh still faces many challenges in achieving its energy security and economic viability while reducing its carbon footprint and environmental impact, especially when we are having, Russia-Ukraine war and energy prices are soaring. And at the same time, the availability of energy, also having the energy on board, it's also a very difficult task now. And having all this scenario, it's very important that we, though it is very ambitious also for Bangladesh to achieve the, our renewable energy target, but I think we all should multiply our efforts and make sure that we are all on the same board so that we can have a faster transition toward, green energy. Now, the government has formulated the Bangladesh Delta Plan 2100 and Mujib Climate Prosperity Plan as essential programs to sustain energy and power economically. Now, according to the Mujib Prosperity Plan, Climate Prosperity Plan, the government's plan is for 30%, 40%, and 100% renewable energy in the energy mix by 2030, 2041, and 2050 respectively. That, as I already mentioned, that this may sound very, quite ambitious, given the scenario as the renewable energy in our whole energy mix is not up to the mark. But I think still we should all try to achieve this goal. Otherwise, the green transition will not be as economically viable as we thought it to be or we hope it to be. In this context, we need to critically examine the assumptions, scenario, and recommendations of the IPMP and explore alternative pathways that are more aligned with Bangladesh's vision of a green and prosperous future. Now, here I want to mention that it had been mentioned before, just at the intro speech, that there had not been consultation with Bangladeshi experts, or Bangladesh is not at the focus of our
the plannings and recommendations, whatever government had created. I don't fully agree with it, because I think there had been a lot of consultation from the ministries, with the ministries, and with our experts. Our honorable chairperson of the Parliamentary Standing Committee, Mr. Saber Hossain Chowdhury MP is here. Our respected, sir, Khalikuজ্জামান sir is here. We definitely had, consultations. Bangladesh government and the Ministry of Power of Energy had consultation, but definitely there are scopes. There are more scopes to have more consultation. That is, we are not avoiding that, but I think our honorable Prime Minister had made sure that Bangladesh is the center of all these activities. We do not actually formulate our plans or our whatever programs we take given consideration to other countries. I think that is not right. Now, definitely, at the same time, we also need to learn the best practices and experiences of other countries that have successfully implemented renewable energy projects and policies. I already mentioned that Climate Parliament Bangladesh chapter with Global Climate Parliament, we had very fruitful discussions at Luxor during the last COP, where we had learned about best practices and some wonderful projects based on regional cooperation in sub-Saharan Africa. So we can definitely, learn from those projects, and also can have, a good example sharing. We can share our experience with them also. Now, we need to identify the gaps and barriers that hinder development and deployment of renewable energy technologies in Bangladesh. This is a very important thing, because if we think about the solar energy, I can tell from my own experience that in my area, Sirajganj, we were trying to have some solar energy projects, but acquiring land is a big hassle, and it's a big problem. So at the same time, we have to protect our agricultural land, which is the top priority of our honorable Prime Minister Sheikh Hasina. So we need to find a balanced approach there. And we need to mobilize the resource and partnership that are necessary to accelerate the transition to a low carbon economy. Now, the purpose of this conference is to create a platform of dialogue and exchange of ideas among various stakeholders involved in the energy and power sector of Bangladesh. We aim to explore the challenges and opportunities for achieving a green and sustainable energy transition in line with the national vision and global commitments. We have a rich and diverse program lined up for you. It had been already mentioned to you, featuring very eminent speakers, panel discussions, workshop and exhibitions. And we strongly hope that you will find this conference very engaging, informative, and inspiring. At the same time, I would say the outcome will be something very much tangible. We also hope that you will take this opportunity to network with your peers and experts from different fields and sectors. At the end, I would like to express my gratitude for your participation and support in making this conference a success. And definitely, I thank all the speakers and all our valuable partners. Mr. Saber Hossain Chowdhury MP, who is our main mentor, Khalikuজ্জামান sir, and all the distinguished panelists and guests present here. We look forward to your active involvement and contribution throughout the event. I thank you all very much, and I hope this conference will be a great success. আমি এখন আহ্বান করতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ডাইরেক্টর, সেন্টার ফর পলিসি ডায়ালগ, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। এবং আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে গবেষণা, আলোচনা, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি জীবাশ্ম জ্বালানির পরিণাম হাতে নাতে আমাদের কাছে হাজির হওয়ার কারণে দেশের ভিতরেও আমাদের অবস্থান পাল্টাতে শুরু করেছে। এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে সরকারের এই নীতি কাঠামোর সাথে সাথে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন খাতে, বিশেষ করে আমরা বলবো যে বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিল্প, কৃষি এবং সেবা খাতে যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছেন তারাও তাদের মনোভঙ্গি পরিবর্তন করে তাদের এই কাঠামোটিকে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে উত্তরণ করে তারা আগামী দিনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন, আমরা এটা আশা করছি।
আমরা এই পর্যায়ে আহ্বান করতে চাই মিস্টার শরীফ জামিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে ওয়াটার কিপার্স নামক একটি সংগঠনের সাথে কাজ করছেন। অনেক ধন্যবাদ সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এদেশের সাধারণ মানুষের মতো একজন মানুষ হিসেবে সচেতন হয়ে দেশের প্রবৃদ্ধির জন্য পরিবেশ রক্ষার কাজটি করে যাচ্ছি। আমরা এনার্জি প্রসপারিটি তো চাই, তবে আমরা সাধারণ মানুষ যারা তারা এভাবে আলাদা আলাদা করে প্রসপারিটি বুঝি না, আমরা বুঝি দেশের প্রসপারিটি। আমরা এই দেশের প্রবৃদ্ধিটা যেন টিকে থাকে সেই চেষ্টাটা করতে চাই। অনেক কথা বলার অবকাশ নেই। আই ওয়ান্ট টু সে ওয়ান ভেরি ফার্ম থিং। আফটার ইন্ডিপেন্ডেন্স অফ 50 ইয়ার ইন বাংলাদেশ, হোয়াই শুড ইউ ফর্ম আওয়ার পলিসি বাই ফরেন এন্টিটিস? দে উইল বি হেল্পিং আস। আমরা তাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিব, ইনভেস্টমেন্ট নিব, জানবো, কিন্তু উই উইল ফর্ম আওয়ার পলিসি আওয়ার সেলফস। উই উইল ডু আওয়ার ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান। আসুন আমরা পিপুল এবং প্ল্যানকে অ্যালাইন করি, শুধুমাত্র পলিসিকে অ্যালাইন না। আর পিপুল এবং প্ল্যানকে যদি অ্যালাইন না করা যায়, পিপুল এবং পলিসিকে যদি অ্যালাইন না করা যায়, তাহলে সরকার এবং জনগণের দূরত্ব বাড়তে থাকে। আমরা এটা চাই না, এটা দেশের প্রবৃদ্ধির জন্য মঙ্গলজনক না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে সলিডারিটি স্পিচের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফারাহ কবির। Before I go into, Action Aid is a co-organizer. চিন্তার আরেকটি জায়গায় বেড়ে গেছে। আমরা দেখেছি যে ফসিল ফিউল ডিপেন্ডেন্সির জন্য এই যে আমাদের যে জ্বালানি যে পদ্ধতি আমরা এখন অবলম্বন করে চলছি, সেখানে অলরেডি $9 বিলিয়ন একটা ডেট হয়েছে। আমরা দুনিয়া জুড়ে যত গবেষণা হচ্ছে খুব পরিষ্কার বলছে যে ডেটের কারণে ক্লাইমেট ক্রাইসিসকে আমরা অ্যাড্রেস করতে পারছি না। কেন আপনার সমস্ত যেই পদ্ধতিগুলো নিতে হবে, গবেষণা করতে হবে, রিনিউয়েবল এনার্জির জন্য ব্যবস্থা করতে হবে, কাঠামো ওইভাবে তৈরি করতে হবে, সেটা করতে পারছি। এই কনফারেন্স, এই আয়োজনের পিছনে সবার একটা চিন্তাভাবনা ছিল যে একটা প্ল্যাটফর্ম হবে, অংশদারিত্বতা বাড়বে, মানুষের চিন্তাভাবনার সুযোগ থাকবে। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি স্যার দীপাল চন্দ্র বড়ুয়া। প্রায় 2000 ইটকলের সহায়তা আমরা করেছি। তাতে আমরা বিশ্বাস জন্মেছে যে আমরা 13 লক্ষ ইরিগেশন পাম্পকে, ডিজেল পাম্পকে আমরা সোলার ইরিগেশনও করা সম্ভব। এটা দুইটা লাভ আছে। একটা লাভ হলো যে আমরা 6 মাস পানি দিতে হয় জমিতে চাষ করার জন্য, বাকি 6 মাস আমরা গ্রিড লাইনে দিতে পারি যেখানে সুযোগ আছে। তো এখানে আমরা আরও গবেষণা করে যাচ্ছি যে 5 বছরের মধ্যে আমরা এটাকে ক্রমান্বয়ে যদি মনোযোগ দিই, তাহলে আমরা 100% সোলার দিয়ে এই ডিজেল পাম্পগুলো রিপ্লেস করা যাবে। তাতে আরেকটু উপকার হবে, আমরা ডিজেল আমদানি করতে হবে না, ফরেন এক্সচেঞ্জ সেইভাবে। তো আমরা অনেক সময় প্ল্যানিংয়ের কথা বললে বিরাট একটা আইডিওলজিক্যাল একটা পিকচার করি এবং এটা বলতেই থাকি। অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা আমাদের মানুষের জীবনে কীভাবে পরিবর্তন আনতে পারি, সেই জন্য ছোটো ছোটো বিষয়গুলোকে আমরা দৌড়ে কাজ করতে চাই। তো এই প্ল্যাটফর্মটা ভালো। কমিউনিটি সোলার যেটা আমরা করতে চাই, যেটা নিয়ে আমরা অ্যাডভোকেট করতেছি, বিশেষ করে আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, টেম্পল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, এগুলোর সাথে আমরা জমির কথা সবাই বলেছেন। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার প্রতি সময় বলেন 1 ইঞ্চি জমি খালি রাখা যাবে না। এটা আমরা সবাই একমত। আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব, আমি ধান উৎপাদন করি, মাছ উৎপাদন করি, সবজি উৎপাদন করি, আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। সেই জন্য আমরা একটা কাজ শুরু করেছি যে সোলার হোম সিস্টেমের গ্র্যাজুয়েশন, অর্থাৎ 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট, 4 কিলোওয়াট, এবং সরকার একটা পলিসি নিয়েছে আমার গ্রাম আমার শহর। তাহলে এটা কি হবে, সে আমার গ্রাম আমার শহর, আমার শহরের পলিউশন আমরা গ্রামে নিতে চাই না। গ্রামে যে একটা আইডিয়াল পরিবেশ আছে, সুন্দর গ্রিন পরিবেশ আছে, আমরা সবাই হাঁপিয়ে উঠি শহর থেকে, কনক্রিটের থেকে আমরা গ্রিনে যেতে চাই। সুতরাং গ্রামকে আমরা গ্রিন রাখতে চাই। বিনীতভাবে অনুরোধ করতে চাই মাননীয় সংসদ সদস্য জনাব হাসানুল হক ইনু। প্রিয় বন্ধুরা, জ্বালানি সমৃদ্ধি 2050, in this transition we will definitely have to discuss about energy mix. So here is a practical thing. So how much percentage is fossil fuel energy, how much is renewable energy, that is solar or wind energy, how much is clean energy, that nuclear energy, hydro energy, or hydrogen energy, or electric energy. So that is to be decided by the technical experts and the of course to be decided by the financial experts also, because
we need to have a financial package and a technological package parallel going so that we can achieve it. দেশে যদি আমি শতভাগ নবায়নযোগ্য বিদ্যুতের ছাতার তলে থাকতে চাই, তাহলে সর্বজনীন ইউনিভার্সাল এডুকেশন, ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম, ইউনিভার্সাল ফুড সিকিউরিটি সিস্টেম, universal social safety system, and an access, universal access to internet. These 5 should be human rights. And to ensure these 5 human rights in the constitution, you need to have a proper energy policy to achieve these things. So having said that, তো সেখানে আমার কথা হচ্ছে যে আমাদের বহুত পরিকল্পনা করি। একটা কথা আমি বারবার শুনেছি যে let's touch the sky, raise your hand to touch the sky, but be careful, your foot should touch the ground. আকাশ ছোঁয়ার জন্য হাত বাড়াও, কিন্তু পায়ের বুড়ো আঙুলটা যেন মাটির সাথে স্পর্শ করে থাকে। যদি না করে থাকে তাহলে কিন্তু আপনার এই স্বপ্নই থেকে যাবে, অর্থাৎ বাস্তববাদী হতে হবে। এইটা হচ্ছে আসল কথা। যাই হোক, অনেক সময় নিয়ে নিচ্ছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি এখন, এই কথাটা যে আমাদের জ্বালানি নিরাপত্তা, জ্বালানি সমৃদ্ধির বিষয়টা যদি আমাকে নিশ্চিত করতে হয়, আমি আকাশ ছোঁয়ার জন্য হাত বাড়াবো, কিন্তু পায়ের বুড়ো আঙুলটা মাটি স্পর্শ করবে। মানে বর্তমান অবস্থা আপনারা শুনেছেন এখানে, কিন্তু বর্তমান অবস্থা কি? এটাও অবস্থা যে আমি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল, আমি বিদেশের থেকে জীবাশ্ম জ্বালানি আমদানি করার উপর নির্ভরশীল, আমার অর্থনৈতিক অবস্থা অত শক্তিশালী না, আমার দেশীয় গ্যাস মজুদের অবস্থাটা অত ভালো না, হয়তো আর 10-15 বছরের ভিতরে এটা নিঃশেষ হয়ে যাবে, আমার প্রযুক্তিগত গবেষণার সক্ষমতা একটু কম এবং প্রযুক্তিগত আয়ত্ত কম, আমার প্রাক্কালন যে আমার এস্টিমেশন এবং চাহিদার নির্ণয়ের কিছু সমন্বয়হীনতার অভাব রয়েছে, এবং সরকারের ভবিষ্যতের যত পরিকল্পনা আমরা দেখেছি, আমরা খেয়াল করেছি সেই পরিকল্পনাগুলোর সঙ্গে সমন্বয়হীনতা আছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু এখন এই অবস্থায় জ্বালানি নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, এর সঙ্গে জড়িয়ে আছে হোয়াট ইজ জাস্ট ইন্টারকানেক্টেড ন্যাশনাল energy security is connected with human security of the country, is connected with the national security of the country, is definitely interlinked with the sustainable economy, is definitely interlinked with the climate friendliness, and of course planetary security. বাংলায় যদি বলি, জাতীয় নিরাপত্তা, মানব নিরাপত্তা, টেকসই উন্নয়ন ধারা, অর্থনৈতিক সার্বভৌমত্ব, পরিবেশ বান্ধবতা এবং ভূ নিরাপত্তার সঙ্গে জ্বালানি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে। সো the energy security depends on the sustainable energy format paradigm, so that is very important. সুতরাং এইরকম একটি অবস্থায় তাহলে আমাদের সামনে জ্বালানি পথনকশা যেটা করতে হবে, তার সেই পথনকশা যাই করে না কেন, দুটো মাত্রা আছে। একটা হচ্ছে সময় কাঠামো, সময় কবে নাগাদ কী করবেন, কবে নাগাদ আপনি রিনিউয়েবল এনার্জি করবেন, আরেকটা হচ্ছে এর অর্থনৈতিক সমর্থন কী, ইকোনমিক প্ল্যান কী। সুতরাং এই যে যদি বলি যে সরকারের ভিশন আছে, পরিকল্পনা আছে, কিন্তু এক এক পরিকল্পনার সঙ্গে সমন্বয়তা নেই। আপনি শুনেছেন যে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে 2041 সালে 40% নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশে উৎপাদন করবে। উনি তো আকাশ থেকে কথাটা বলেননি, কোনো তথ্যের ভিত্তিতে কথাটা বলেছে। এই মুহূর্তে শুনলে আমাদের এখানে অনেকেই অবিশ্বাস করবেন যে এটা কি সম্ভব। আমি মনে করি সম্ভব। যারা উদ্যোক্তা আছেন তারা বলতেছেন সম্ভব, তাই না? এনার্জি প্রসপারিটি প্ল্যান, অর্থাৎ 100% রিনিউয়েবল এনার্জি ইজ পসিবল। এখন এই যে মানে যেই পরিকল্পনার সঙ্গে টাকা বরাদ্দের একটা গরমিল আছে, এই সব কিছু মিলিয়ে আজকে আমাদের যে চ্যালেঞ্জগুলো কী, তাহলে 2050-এর জ্বালানি সমৃদ্ধির পথনকশা যদি তৈরি করতে হয়, তাহলে এই মুহূর্তের চ্যালেঞ্জ কী? বিদেশ নির্ভরতা কমায় দিতে হবে, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমায় দিতে হবে। সব ঘোষিত পরিকল্পনার মাঝে যে অমিল আছে, সেই অমিলগুলো দূর করার জন্য একটা বিশেষ সেল কাজ করে মিল ঠিক করে দিতে হবে। তারপরে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য
ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থায় উত্তরণের সময় কাঠামো ঠিক করতে হবে। এটা 20-30, 20-40, 20-50 হোয়াট এভার ইট ইজ, সময় কাঠামো ঠিক করতে হবে। যতক্ষণ শতভাগ বিকল্প জ্বালানি ব্যবস্থায় উত্তরণ হচ্ছে না ততদিন পর্যন্ত সময় কাঠামোতে কোনটার কত ভাগ এনার্জি মিক্স বা তার একটা নির্ঘণ্ট তৈরি করতে হবে। অর্থাৎ জ্বালানি মিশ্রণ ব্যবস্থায় জীবাশ্ম, নবায়নযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি কত ভাগ কার ভাগ থাকবে সেটা নির্ণয় করে দিতে হবে। এই উত্তরণ পর্বের অর্থায়নের চিত্র ঠিক করা এবং তা বাজেটে বরাদ্দ করা। যদি 100 টাকা লাগে এই শতভাগ যেতে অথবা অর্ধেক পথে যেতে, তার জন্যে 100 টাকা যদি লাগে তাহলে এই বছরে প্রতি বছরে কত টাকা বাজেটে আসবে, এবং সেটা যতক্ষণ আপনি না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই পরিকল্পনাই থেকে যাবে। প্রযুক্তি ও গবেষণার ঘাটতি উত্তরণের জন্য কিভাবে আপনি অর্থায়ন করবেন বা কিভাবে প্রযুক্তি ব্যবহার করবেন সেটা একটা চ্যালেঞ্জ। এই সব কিছু মিলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই সমৃদ্ধির পথনকশা আপনাকে তৈরি করতে হবে। প্রথমেই বলা দরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় উত্তরণ কি সম্ভব? আমি বলবো যে উত্তরণ সম্ভব এবং সেটা আয়োজকরা সঠিকই বলেছে। আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদকে। আমরা বিদ্যুৎটা কোন উৎস থেকে কতটা নেব, মিক্সের কথা যেটা বলা হয়েছে, মিশ্রণ। তো আসল বাস্তবতাটা আমরা কেউ বলি নাই, আমি একটু বলি তাইলে আমরা কি অবস্থায় আছি। এখন আমাদের যে কত শতাংশ কিসের থেকে আসে, গ্যাস থেকে আসে কত, প্রায় 60% গ্যাস থেকে আসে, 50-55-60 এরকম। 60% উৎপাদন ক্ষমতার আর একটু কম অবশ্য। কয়লা থেকে খুব বেশি আসে না, 3-4-5%। তারপরে এলএনজি থেকে আসে 24-25%। জল এবং সৌর এই দুটো মিলে 2.5% মতো। বায়ু নাই বাংলাদেশে, পারমাণবিক এখনো হয় নাই, হবে 2400 মেগাওয়াট। আর আমদানি করি আমাদের যেটা প্রয়োজন, যেটা আমরা ব্যবহার করি, তার প্রায় 5-6%। এই হচ্ছে আমাদের মোটমাট কথা। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নবায়নযোগ্য কিন্তু ক্লিন, পরিষ্কার, তাই না? সেই দিকেই আমরা যেতে চাচ্ছি। নবায়নযোগ্য কিন্তু আছে, বায়োমাসও নবায়নযোগ্য, কিন্তু সেটা ক্লিন নয়। তো ক্লিন, এবং যেটা হাসানুল হক বারবার বলেছেন, ক্লিন চাচ্ছি আমরা। তো আমরা যাব, আমরা পরিকল্পনা হচ্ছে যে 2030 সালে 30% যাব আমরা ক্লিন রিনিউয়েবল, সেটাই লক্ষ্য। আর 40 সালে হবে, 41 সালে হবে 40%, আর 50 সালে হবে পুরো 100%। এটা কি বাস্তবায়নযোগ্য কিনা? উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে ভোট আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার জন্য। I'd like to thank the organizers of this conference, Bangladesh Working Group on External Debt, Climate Parliament Bangladesh, and the Art Society for their vision and leadership in hosting this important event. And I also would like to express my appreciation to the co-organizers, ActionAid Bangladesh, Bright Green Energy Foundation, Center for Participatory Research and Development, Center for Policy Dialogue, Change Initiative, Coastal Livelihood and Environmental Action Network, PRAN, Waterkeepers Bangladesh. And your effort have made this conference a success and milestone in Bangladesh energy journey. Thank you for providing us with a platform to exchange idea and experience to foster collaboration and partnership among various stakeholders. We are honored to have Dr. Kazi Kholiquzzaman Ahmed, the chairman of Polli Karmasangsthan Foundation and the coordinator of Bangladesh Climate Change Negotiation Team, as our guest of honor, and his valuable insights and guidance will surely enrich our deliberation and outcomes. We appreciate the leadership and vision of our Sabir Hossain Chowdhury MP, the Chair of Parliamentary Standing Committee on Ministry of Environment, Forest and Climate Change, and the co-convener of Conference Organizing Committee for chairing this session.
and he has instrumental in advancing the national and global agenda on climate change and sustainable development. And I also thank Hasanul Haq Inu MP, the Chair of Parliament Standing Committee on Ministry of Information, and the co-convener of Climate Conference Organizing Committee for this gracious presence and support. He has been a vocal advocate for renewable energy and climate justice in Bangladesh. And I also acknowledge the welcome speech by the Tanvi Shakil Joy MP, the Member of Parliament Standing Committee of Ministry of Environment, Forest and Climate Change, and Chairperson of Climate Parliament Bangladesh. And he has been dynamic and influential voice of promoting green energy and low carbon development in Bangladesh. And I'm also thankful to the solidarity speech by Dipal Chandra Borua, the Chairperson of Bright Green Energy Foundation, Farah Kobir, the Country Director of ActionAid Bangladesh, Sharif Jamil, the General Secretary of Bangladesh Poribesh Andolon, and Coordinator of Waterkeepers Bangladesh, and Dr. Khondokar Ghulam Moazim, the Research Director of Center for Policy Dialogue. They have shared their perspectives and experience on how to achieve energy prosperity in Bangladesh with equity, efficiency, and environmental integrity. I commend the conference objective presented by the Hassan Mehdi, the Member Secretary of Bangladesh Working Group on External Debt. He has highlighted the key issues and questions that we need to address in this conference. আমাদের সম্মানিত সেশন চেয়ার জনাব সাবির হোসেন চৌধুরী এমপি। সারা বিশ্বে এই এনার্জি ট্রানজিশন নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে, যেটা খলিকুজ্জামান ভাই বললেন। আরও একটি আলোচনা হচ্ছে সারা বিশ্বে, এবং সেটা হচ্ছে ইউক্রেনের কনফ্লিক্টের কারণে বিশেষ করে আমাদের ইউরোপিয়ান যে দেশগুলো আছে তারা এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলছে। আমার মনে হয় আমাদের এই কনফারেন্স থেকে we should also give a very strong message on energy security. ইউরোপ যেভাবে দেখছে, আমাদের কথাটা হচ্ছে their energy security should not mean climate insecurity for the rest of the world. এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা আমাদেরকে দিতে হবে, বিকজ এটা কিন্তু একটা বৈশ্বিক বিষয়। অনেকে আপনারা বলতে পারেন যে বাংলাদেশের যে নিঃসরণ হয়, আমাদের যে গ্রিন হাউস গ্যাস এমিশন সারা পৃথিবীতে যা হয় তার 1/অর্ধেকও না, তো তারপরেও কেন আমরা মিটিগেশন নিয়ে কথা বলছি? বিকজ আমরা তো উই আর দ্য ভিকটিম, আমরা তো রিসিভিং এন্ডে, আমরা তো এই সমস্যা তৈরি করিনি। তো এই জায়গায় আমার মনে হয় আমাদের এই মঞ্চেরও কিছু কাজ করার দরকার আছে। আমরা যেমন বলছি এনার্জি ট্রানজিশন 100% রিনিউয়েবল সম্ভব, তার আগে আমাদের প্রশ্নটা যেটা করা উচিত যে কেন আমরা এই ট্রানজিশনটা করব, কেন নিয়ে কিন্তু আমরা আলাপ করি না। আমাদের আলাপটা হয়ে যাচ্ছে এটা সম্ভব কি সম্ভব না, ইজ ইট ফিজিবল টেকনিক্যালি, টেকনোলজিক্যালি, কতটুকু প্র্যাকটিক্যাল, এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো যেই অংশটা এখন পর্যন্ত মিসিং সেটা হচ্ছে আমরা কেন করব। হ্যাঁ, আমরা এটা জাস্ট গ্রিন একুইটেবল সবই ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য বিজনেস কেস? ডাজ ইট মেক বিজনেস সেন্স? ডাজ ইট ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট? আমাদের কর্মসংস্থানের সুযোগ কি বাড়াবে কিনা? আমাদের জিডিপি গ্রোথের প্রক্রিয়াটাকে আরও অ্যাক্সেলারেট করবে কিনা? দারিদ্র বিমোচনে এটার ভূমিকা কি থাকবে? নারী, শিশু, মহিলা, যুব যারা আজকাল মার্জিনালাইজড, তাদের জন্য এটা কি বেনিফিট নিয়ে আসবে? এবং হাসান মেহেদী সাহেব বলছিলেন তার বক্তব্যে যে আমরা যদি 2008-এর তুলনায় বর্তমানে কোথায় আছি সেই বিবেচনা যদি করি, তাহলে আমাদের এনার্জি উৎপাদন 5 গুণ বেড়েছে। আমি দেখলাম যে বাংলাদেশের জিডিপি 2008 সালে কত ছিল? $90 বিলিয়ন। $90 বিলিয়ন 2008। 2023 বা 2022-এ এটা হয়ে গেছে 485 বিলিয়ন। দেখেন 5 গুণ। তার মানে এই যে এনার্জিটা, এবং এটা আপনারা যেভাবে আমাকে বুঝান না কেন যে এখন পর্যন্ত আমরা $8 বিলিয়ন আমাদের কস্ট, বাট হোয়াট হ্যাজ বিন দ্য বেনিফিট অফ দিস এনার্জি সিকিউরিটি? এটা তো আমাকে দেখতে হবে। সো এই 8 বিলিয়ন যদি আমি ভর্তুকিটা না দিতাম তাহলে কিন্তু আমার এই প্রবৃদ্ধিটা হতো না। আপনাদের সকলকে ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক বাংলা।